বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনা একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আজকের ক্লাসটা একটা সাজেশনের ক্লাস হতে চলেছে। তো আজকের ক্লাসে সাজেশনটা যাদের জন্য দেওয়া হচ্ছে তারা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির 4th সেমিস্টারের স্টুডেন্ট, যাদের সামনেই পরীক্ষা আসন্ন। তোমাদের CC 8 পেপারের সাজেশন বর্তমানে শেয়ার করতে চলেছি। প্রথমেই বলি ছন্দ কিন্তু বাবা শিখতে হবে। যারা এখনো পর্যন্ত ছন্দ শিখতে পারোনি তাদেরকে বলবো, আমার চ্যানেলে অলরেডি আমি 2-3টে ভিডিও আপলোড করেছি ছন্দের ওপর, তো সেই ভিডিওসগুলো দেখে নাও, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম। তো অবশ্যই চেষ্টা করো শর্টকাট পদ্ধতিতে ছন্দটা তাড়াতাড়ি শিখে নেওয়ার, তার কারণ ছন্দের যে প্রধান পদ্ধতি সেটা অনেক জটিল পদ্ধতি। যারা শিখতে পেরেছো খুব ভালো, যারা শিখতে পারোনি এখনো সময় আছে, চেষ্টা করো। ছন্দ থেকে যে প্রশ্নগুলো করবে সেটা হলো স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত ছন্দ কাকে বলে, উদাহরণ সহ এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং অক্ষরবৃত্ত বা মিশ্রবৃত্ত ছন্দ কাকে বলে, উদাহরণ সহ এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এছাড়া ছন্দ নির্ণয় আসতে পারে। এছাড়া ছন্দ থেকে ছোট প্রশ্ন হিসেবে ছন্দের যে পার্টগুলো, মানে যে পার্টগুলো না শিখলে আমরা ছন্দ শিখতে পারি না, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। যেমন দল, পর্ব, মাত্রা, জ্যোতি, লয়, এই জিনিসগুলো কি সমস্ত কিছু সম্পর্কে ধারণা রাখার দরকার আছে, কারণ 5 নম্বর আর ছোট প্রশ্ন 1 নম্বরের জন্য সেগুলো খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী যে প্রশ্নগুলো করবে সেগুলোতে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমাদের জন্য একটা বিরাট বড় অফার চলছে। অফারটা আগে মনোযোগ দিয়ে শুনে নাও। তোমাদের জন্য অফার এই চলছে যে তোমরা যারা বাণীপীঠ শিক্ষাঙ্গনের অনলাইন এবং অফলাইন ক্লাসেসে যুক্ত হতে চাইছো, 5th সেমিস্টার থেকে যারা পড়বে ভাবছো, যাদের 4th সেমিস্টারের প্রিপারেশন ভালো হয়নি, যে যেখানে পড়ছিলে পড়ে যারা স্যাটিসফাইড নও, তাদের জন্য বলবো আমাদের অ্যাডমিশন কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। এবং বললে তোমরা অবাক হবে যে অলরেডি কিন্তু অনেক স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়েছে, কারণ তাদের 4th সেমিস্টারের প্রিপারেশন এতই খারাপ যে 5th সেমিস্টারের জন্য তারা এখন থেকে চিন্তিত এবং অলরেডি তারা অ্যাডমিশন নিতে শুরু করে দিয়েছে। তো চলো অফারটা কি সেটা বলে দিই। স্বাধীনতা দিবস উপলক্ষে 15ই আগস্ট পর্যন্ত ফিজে বিশেষ একটি ছাড় চলছে। তোমরা যারা 15ই আগস্টের মধ্যে 5th সেমিস্টারের জন্য পেমেন্ট করে ভর্তি হয়ে যাবে তারা কিন্তু ফিজে এই বিশেষ ছাড়টি পাবে, অর্থাৎ ফিজ কমে যাবে, বেশ অনেকটা টাকা ফিজ কমে যাবে। এবং সেই কম ন্যূনতম ফিজে তোমরা কিন্তু বাণীপীঠ শিক্ষাঙ্গনের মতো প্রতিষ্ঠানে যুক্ত হতে পারবে, পড়তে পারবে, যে প্রতিষ্ঠান বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটির বাংলা অনার্স পড়ানোর পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় প্রতিষ্ঠান। এটা আমি দাবির সঙ্গে বলতে পারি, বাংলা অনার্সের সবথেকে বড় প্রতিষ্ঠান বাণীপীঠ শিক্ষাঙ্গন। বর্তমানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রায় শতাধিক কলেজ থেকে ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ 100টার বেশি কলেজের স্টুডেন্টরা আমাদের সঙ্গে যুক্ত আছে। তারা আমাদের কাছে পড়াশুনো করছে এবং প্রচণ্ড পরিমাণে ভালো রেজাল্ট করছে। তো চলো চলে যাই পরবর্তী প্রশ্নে। এরপর চলে যাব মডিউল 2 অলংকার প্রসঙ্গে। অলংকারের ক্ষেত্রেও তাই অলংকার নির্ণয় করতে হয় এবং অলংকার নির্ণয়ের ক্ষেত্রে প্রত্যেকটা অলংকারের সংজ্ঞা, তার বৈশিষ্ট্য, অলংকারগুলি কিভাবে হচ্ছে, তার ভেতরকার অর্থ যদি না বুঝতে পারো অলংকার নির্ণয় করতে পারবে না। কাজে সিলেবাসে যে কটা অলংকার আছে প্রত্যেকটা অলংকারের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ জেনে রাখা আবশ্যক। সেখান থেকে প্রশ্নের উত্তরও লিখতে পারবে, সেখান থেকে অলংকার নির্ণয়ও করতে পারবে। এখান থেকে করবে শ্লেষ অলংকার কাকে বলে, কয় প্রকার, কি কি, উদাহরণ সহ আলোচনা করো। এই একই রকমভাবে একই প্রশ্ন যমক, বক্রোক্তি, রূপক, ব্যতিরেক, উপমা, অনুপ্রাস, সমাসক্তি, অপন্নতি, উৎপ্রেক্ষা, বিরোধাভাস, অর্থান্তরন্যাস, ব্যজস্তুতি, এই প্রত্যেকটা অলংকার জেনে রাখতে হবে, কারণ না হলে অলংকার করতেই পারবে না, নির্ণয় করতে পারবে না, এবং অলংকার থেকে প্রশ্ন উত্তর এলে সেটাও লিখতে পারবে না। এবার চলে যাব মডিউল 3 অর্থাৎ প্রবন্ধ প্রসঙ্গে। এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রবন্ধগুলো করবে সেটা হলো পতঙ্গ প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের সমাজ মনস্কতা অথবা রূপকের আশ্রয়ে তিনি কিভাবে দার্শনিক তত্ত্বকে প্রকাশ করেছেন ব্যাখ্যা করো। বই পড়া প্রবন্ধে লেখক বই পড়ার সপক্ষে যে যুক্তিগুলি দিয়েছেন সেগুলি আলোচনা করো। বই পড়া প্রবন্ধে লাইব্রেরির গুরুত্ব কিভাবে ব্যক্ত হয়েছে আলোচনা করো। রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি কালিদাসের মেঘদূত কাব্যের ঠিক সমালোচনা নয়, মানে যথার্থ ঠিক সমালোচনা করেছেন তা নয়, প্রবন্ধটি ক্লাসিক কাব্যের রোম্যান্টিক ভাষ্য, এটি একটি রসঘন মৌলিক সৃষ্টি হয়ে উঠেছে, বিষয়টি আলোচনা করো। অর্থাৎ শুধুমাত্র সমালোচনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সেটা নিজে একটা সাহিত্য হয়ে উঠেছে। সাহিত্য সমালোচনাও কখনো কখনো সাহিত্য হয়ে ওঠে তার লেখবার গুণে, প্রকাশের বৈদগ্ধ্যে। সেটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে মেঘদূত প্রসঙ্গে করেছেন। তো সেইভাবে করে বিষয়টা বুঝতে হবে, সেইভাবে করে
হয়ে স্ট্যান্ডার্ড মানের সহজ সরল নোটস পড়তে হবে, সব কিছু বুঝে পড়তে হবে, তবেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। সবাইকে পরীক্ষার জন্য রইল বেস্ট অফ লাক।